4 দিনে যাবে কি চেন্নাই টেস্ট, নাকি কালই শেষ হয়ে যাবে? 3 দিনেই এই টেস্টের ভাগ্য নির্ধারণ হবে, সেটা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। 308 রানের লিড টিম ইন্ডিয়ার। বাংলাদেশের অবস্থা কিন্তু একদমই ভালো না, ব্যাকফুটে রয়েছে। এই অবস্থা থেকে টাইগাররা কি ফাইট ব্যাক করতে পারবে? এটা আসলেই অনেক কঠিন একটা পজিশন বাংলাদেশের জন্য এখন যে অবস্থায় আছে। আমার মনে হয় না তারা ফাইট ব্যাক করতে পারবে। ভারতের হোম কন্ডিশন, তাদের বোলিং লাইন আপ আজকে যেরকমটা দেখিয়েছে, মনে হয় না বাংলাদেশের জন্য এটা সহজ হবে। এবং একটা বিষয় নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে ভারতের কয়েকটা উইকেট পড়ে গিয়েছে, তারপর তাদের যে ব্যাটিং অ্যাপ্রোচ, তারা চাইছে স্কোরটা যত বড় করা যায় এবং তারপর বাংলাদেশকে একটা ভালো পাহাড় সম রানের একটা পুঁজি দেওয়ার। সেটা হয়তো কালকে ফার্স্ট সেশন এবং তার পরের সেশনে যদি ব্যাট করতে পারে টিম ইন্ডিয়া, তবেই কিন্তু সেটা হয়ে যাবে। সেক্ষেত্রে টেস্ট ক্রিকেটে একদম লাস্ট ইনিংসে এসে বাংলাদেশের পক্ষে কিন্তু এই রান চেস করা, আমার মনে হচ্ছে ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা, তারপরও মনে হচ্ছে অনেক বেশি কঠিন এবং সেটা পসিবল হবে না। অবভিয়াসলি মানে চতুর্থ ইনিংসে এসে বাংলাদেশের মনে হয় না 350 রানের বেশি চেজ করার কোনো ক্যাপাবিলিটি আছে। 322 রান ছিল সম্ভবত হায়েস্ট পেছনের। তো এটা অলরেডি যেহেতু 308 রান হয়ে গেছে, তো কালকে তো ভারতের ব্যাটিং ডেপথ আমরা তো সবাই জানি। রাইট। তো তারা যে অবস্থায় আছে, কালকে তাদের হোম কন্ডিশন সব মিলে তাদের যে বোলিং, আমরা ফার্স্ট ইনিংসে মাত্র 149 রান করেছি, যেটা আসলে খুবই নগণ্য একটা স্কোর। বোলারদের এত ভালো একটা শুরুর পর আমরা ব্যাটিং এসে এইরকম একটা কন্ডিশন যেহেতু, তো আমাদের জন্য মানে যত হারের রেশিওটা যত কম হবে কালকের ব্যাপারটায়, যদি অতি মানবীয় কিছু না হয়, তাহলে মনে হয় না বাংলাদেশ এখানে খুব একটা বেশি কিছু এবং করতে পারবে। দর্শক, আপনাদের নিশ্চয়ই খারাপ লাগছে। কার জন্য খারাপ লাগছে আমি সেটা বলতে পারি। হাসান মাহমুদ, যে বোলার 5 উইকেট নিয়েছেন, প্রথম বাংলাদেশি হিসেবে ইনিংসে ভারতের মাটিতে 5টা উইকেট নেয়া, এই যে বোলারের একটা অর্জন, সেটা কিন্তু একদম ফিকে করে দিল ব্যাটারদের ব্যর্থতা। এবং সবথেকে বড় কথা, যে অ্যাপ্রোচে ব্যাটারদের ব্যাট করার কথা ছিল, আমরা সেই অ্যাপ্রোচটা দেখিনি। যখন 40 রানে 5টা উইকেট হারিয়েছে লিটন দাস সাকিব আল হাসানের সঙ্গে 51 রানের একটা জুটি করে তিনি যেভাবে আউট হলেন, তখনই মনে হলো যে ম্যাচটা আর বোধহয় বাংলাদেশ এটাকে ফাইট ব্যাক করতে পারবে না। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কামব্যাক করতে পারবে না। হ্যাঁ, লিটন দাসকে নিয়ে আমরা আসলে বলতে পারি, কারণ আমরা বিগত পাকিস্তান সিরিজে দেখেছি লিটন দাস খুবই দায়িত্বশীল একটা ব্যাটসম্যানের মতো আচরণ করেছে, কিন্তু আজকে যেটা করলো লিটন দাস, জাদেজার মতো একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনারের বিপক্ষে জাদেজা তাকে পুরোটা সেট আপ করে ফেলেছে। দেখা গেছে একই লাইনে প্রত্যেকটা বল দিয়েছে এবং লাস্ট বলটা সামান্যটা ঝুলিয়ে দিয়েছে, তাকে একদম টেনে দিয়েছে। সেই বলটাকে সে স্লগ সুইপ, টেস্টের মতো একটা ভার্সন, যেখানে স্লগ সুইপের মতো কোনো শর্ট খেলার যৌক্তিকতায় আসে না। দলের পজিশন যেখানে 5 উইকেট অলরেডি নাই, একটা সেটেলড পার্টনারশিপ 51 রানের, সেই জায়গায় এসে লিটন দাসের মতো একটা ব্যাটসম্যান, যে ইতিমধ্যে আমি বললাম পাকিস্তান সিরিজে এসে এত ভালো একটা রান করেছে, সেখানে লিটন দাসের এই দায়িত্ব জ্ঞানহীন একটা শট, এটা আসলে লিটন দাসের মতো মানুষের কাছে আমরা এক্সপেক্ট করি। আউটটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন রাখা যায়। এ দুটো আউট একদমই চোখে লেগেছে। হয়তো তাদের জায়গা থেকে তারা বলবেন যে প্রেশার কিছুটা রিলিজ করতে তারা চেয়েছিলেন, তবে দিন শেষে বাংলাদেশকে সেটা ভুগিয়েছে। অবভিয়াসলি এটা আসলে বলাই যায়। আর অলরেডি তো আমরা বললামই 308 রানের একটা লিড তারা অলরেডি আছে, সব কিছুই তাদের ফেভারে, ইন্ডিয়ার ফেভারে। এবং আমাদের জন্য আসলে ভারতের সাথে একটা ফাইট দেওয়া এখন আমাদের এই টেস্টের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হতে পারে। এখানকার যে উইকেট, সেই উইকেটে রেড সয়েল চেন্নাইতে রয়েছে এবং সেখানে স্পিনাররা সুবিধা পায়, আর একই সঙ্গে পেসারদের কিন্তু সহায়তা থাকে। আমরা বাউন্সার দেখতে পাচ্ছিলাম, বেশ বাউন্স ছিল, ঠিক আছে। ব্যাটারদের ব্যাটে বলে সংযোগ ঘটাতে সমস্যা হচ্ছিল। বুমরা, সিরাজ, তারা যে মানের স্পিনার, কিংবা তারা যে মানের পেসার, এবং তাদের সঙ্গে যারা রয়েছেন স্পিনারদের কথা বলতে পারি, জাদেজা, অশ্বিন, তারা এত বছরের অভিজ্ঞতা রয়েছে টেস্ট ক্রিকেটে, সেখানে তারা ব্যাটারদের, অর্থাৎ বাংলাদেশি ব্যাটারদের ভুল করতে বাধ্য করেছে। ভুল করতে বাধ্য তো করবেই, কিন্তু তার চেয়ে বড় কথা আমরা ফার্স্ট ইনিংসে যে উইকেটগুলো দিয়ে আসছি, এটা আসলে ডেডিকেটেডলি গিফট করে দিয়ে আসার মতো। এটা আসলে তাদের যেই বোলিং ক্যাপাবিলিটিকে কাজে লাগিয়ে তারা যে উইকেট নিবে বা এরকম কিছু, এটা আমি আসলে নিজে নোটিস করিনি। আমার কাছে মনে হয়েছে আমরা গিফট করে দিয়ে আসছি তাদেরকে উইকেট। আর আরেকটা কথা, যে আমরা জানি রবিচন্দ্রন অশ্বিন যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এই যে ক্যাম্পেইন চলছে, তো সেখানে সে ফাইফারের যে রেকর্ডটা, সেখানে সে ন্যাথন লায়নের পেছনে আছে এখন। 11টা ফাইফার হলে তার জন্য সেটা ওয়ার্ল্ড রেকর্ড হবে। তো অশ্বিন কিন্তু এখনও সেরকম উইকেট পায়নি। আমরা টেস্টের লাস্ট দিনে বা চতুর্থ দিনে আমরা যেটা দেখতে পাই, স্বভাবতই স্পিনাররা এখানে অনেক বড় একটা ফায়দা পায়। তো সেইখান থেকে আমরা একটা রবিচন্দ্রন অশ্বিনেরও একটা ক্যামিও আমরা দেখতেই পারি, তার নিজের ঘরের মাঠে খেলা, তার এরকম একটা কন্ডিশন।
তো দিন শেষে আমাদের বাংলাদেশিদের জন্য আসলে এটা একটু হার্ট ব্রেকের মতোই কাহিনী ঘটনা, একদমই যে পাকিস্তানের সাথে এরকম একটা খেলে আসার পর সবার এক্সপেকটেশন, আমার মনে হয় না বিগত কোনো টেস্ট সিরিজে বাংলাদেশকে নিয়ে এত বেশি এক্সপেকটেশন দর্শকদের ছিল না, এবার এটা যেরকম। পাকিস্তানে ঐতিহাসিক জয়ের পর এবার যখন বাংলাদেশ দল ভারতে যায় তখন হাইপটা অন্যরকম ছিল এবং বাংলাদেশের সামনে কিন্তু উদাহরণই ছিল যখন বাংলাদেশ ব্যাট করতে নামে তাদের সামনে অসির এবং জাদেজার যে রেকর্ড, যে পার্টনারশিপ, যে পরিস্থিতিতে তারা গড়েছে সেটা কিন্তু ও টাইগার ব্যাটারদের সামনে ছিল, কিন্তু সাকিব এবং লিটনরা সেটা করতে পারলেন না, একদম একদম উইকেটটা বিলিয়ে দিয়ে আসলো এবং আজকে দিন শেষে বলা যায় বাংলাদেশের জন্য বাজে কিছুই অপেক্ষা করছে। আমরা ভালো কিছুর আশা করব অবশ্যই, আমরা চাইবো জিততে না পারি, আমরা অ্যাটলিস্ট একটা ভালো ফাইট দিব টিম ইন্ডিয়াকে, পরবর্তী টেস্টও আছে, আর যদি জিততে পারি তাহলে এটা তো হবে মানে বিশ্ব রেকর্ড। আচ্ছা রিফাত, আপনি ফাইট দিয়ে করবেন কি? পৃথিবীর ইতিহাসে, টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোথাও লেখা থাকবে যে বাংলাদেশ ভালো ফাইট দিয়েছে? না, আমাদের আসলে অ্যাচিভমেন্ট আসলে কোথায়, আমাদের অ্যাচিভমেন্ট টিম ইন্ডিয়ার মতো যারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে আচ্ছা, ফাইনাল আমরা খেলবে। দেখবো রিফাতের কথা সত্যি হয় কি না, যে বাংলাদেশ ফাইট দিয়ে আসলে তাদের মানসিক জয় পায় কিনা।